আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেলে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে চলেছি আজকের আমাদের পরপর ধামাকেদার ক্লাস। অর্থাৎ ক্লাস বলতে পারো কিংবা টিপস বলতে পারো কিংবা সাজেশনও বলতে পারো, তোমরা যাই বলো না কেন। তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসে চলেছি সম্পূর্ণ এগ্রিকালচার সম্পূর্ণ ক্লাস। আজকে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে এইখানে, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের উপকারের জন্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর যারা মনে করছো যে আমাদের এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়নি, কি বললাম? আর যারা মনে করছো যে আমাদের এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট আমি করতে পারিনি কিংবা হয়নি, কি বললাম? যারা মনে করছো আমাদের এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়নি তাদেরকে বলবো, আর অন্য কি সাবজেক্টে কি হয় আমি জানি না, বা অন্য কোন বিষয় কী হয় জানি না, কিন্তু আমার এই সাবজেক্টে অর্থাৎ এই এগ্রিকালচার সাবজেক্টে 30 দিন নয় 25 দিন কাফি, 20 দিনে কাফি। তার কথাটা কেন বলছি তোমরা দেখতে হবে, মাত্র 4টি ইউনিট আছে। 4টি ইউনিট থাকলেও সুদা তার ভেতরে অনেক অনেক কোশ্চেন হয়। আমাদের এগ্রিকালচার কথাটা আগেই বলেছি, এগ্রিকালচার কথাটা যেমন সিলেবলে ভাগ ভাগ আছে, সেরকমই কোশ্চেন সুদা বেশিরভাগ কোশ্চেনই দেখবে পার্ট পার্ট বা ভাগ আকারে আকারে তোমাদের থাকে। অবশ্যই তোমরা শুরু করবে কোথা থেকে না, আমি আমি যেটা বলছি তোমরা পেছন থেকে শুরু করবে। কেন বলছি? প্রথমে যেটা সহজ জিনিস, যেটা তোমাদের প্রত্যেককে হয়ে যাবে আরামসে, একবার পড়লেই হয়ে যায়, সেইটা দিয়ে শুরু করবে। তারপর তোমরা পরপর এখানে আসবে, ঠিক আছে? এবং শুরুটা কিন্তু তোমরা সহজ মাধ্যমেই শুরু করবে, শুরুটা তোমরা সহজ মাধ্যমেই করবে। এবং অলরেডি তোমাদের আমি ক্লাস দিয়েছি ইউনিট 1-এ, আজকে আমার ইউনিট 2-তে। তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের জন্য খুশি খবর হতে পারে, যেহেতু তোমাদের জন্য হবে না, আগামীকাল কাল নয় সরি আগামী বছরে যারা পরীক্ষার্থী হিসেবে আসবে তাদের জন্য অবশ্যই এটি খুশির খবর। তার কারণ হচ্ছে বন্ধুরা, তার কারণ হচ্ছে তোমাদের জন্য একটা চিন্তাভাবনা আছে যে এগ্রিকালচার বিষয়ে একটি যে কোনো নয়, একটি ব্রহ্মাস্ত্র বই লেখালেখির পরিকল্পনা হচ্ছে, কিন্তু কাজটা করে থেকে শুরু হবে জানি না। অবশ্যই মাথায় রাখবো, এবং আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব যে তোমাদের জন্য ভালো কিছু করার, ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? অবশ্যই তোমরা আজকে ভিডিওটা মন দিয়ে দেখবে। আজকে ভিডিওটা কিন্তু লং হবে, আগে থেকে বলে রাখছি। কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করবো। আমাদের প্রথমে যেটা আছে না, শস্য রক্ষা, যাকে বলছি ক্রপ প্রোটেকশন। কি বললাম? প্রথমটা ছিল ক্রপ প্রোডাকশন, দ্বিতীয় ইউনিট 2 হচ্ছে ক্রপ প্রোটেকশন অর্থাৎ শস্য রক্ষা। এই যে শস্য রক্ষা থেকে দুটো জিনিস মেনলি আসবে 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 100% নয়, 500% গ্যারেন্টি, যেটা আসবেই আসবে আসবে। কী গ্যারেন্টি এভাবে চিৎকার করে বলছেন আপনি? অবশ্যই গ্যারেন্টি আছে। দেখো, তোমাদের দুটো জিনিস আছে, রোগ আর পোকা, ঠিক আছে? রোগ আর পোকা আছে। তোমাদের বইয়ের মডেল সেট পেছন থেকে আমি দেখবো, এখনও পর্যন্ত যেহেতু বইয়ের কোনো মডেল সেট প্রকাশিত করতে পারেনি, তাই বইয়ের পিছনে যে মডেল সেট আছে আমি সেই মডেল সেট যদি অনুধাবন করি যে এই মডেল সেট ধরেই সেমিস্টার 4-এ প্রশ্ন হতে চলেছে, তাহলে যদি এই মডেল সেট ধরে যদি প্রশ্ন হতে চলেছে, তাহলে আমি বলছি রোগ এবং পোকা থেকে একটা কোশ্চেন পুরো 4 মার্কের আসবে। কীভাবে আসবে? তোমরা বইয়ের মডেল সেটেও দেখতে পাবে যে ধান ক্ষেতের খরা রোগের লক্ষণ বা দমন। আর একটা জিনিস, পোকা হোক বা রোগ লক্ষণ এবং দমন দুটো জিনিস ইম্পর্টেন্ট। পোকা হোক বা রোগ লক্ষণ এবং দমন, যারা এখনও পর্যন্ত পড়াশোনা শুরু করনি, এবং যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং যাদের মিডলিং অবস্থায় আছে, সবার ক্ষেত্রে পোকা অথবা রোগ লক্ষণ, দমন এবং ক্ষতির প্রকৃতি, এই তিনটে জিনিসই দেখবে। লক্ষণ, দমন এবং ক্ষতির প্রকৃতি, এই তিনটে জিনিসই দেখবে। এই তিনটে জিনিসের মধ্য থেকেই থাকবে পরীক্ষায় যে কোনো কোশ্চেন দেখি না কেন, পোকা অথবা রোগের মধ্যে দমন, প্রথমত দমন দেখবে, ক্ষতির প্রকৃতি দেখবে এবং লক্ষণ, এই তিনটে জিনিস দেখবে, আশা করি পেয়ে যাবে। এবং তার সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যেটা বলছি তা হচ্ছে পোকা অথবা রোগ, এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা বিষয়কে তোমরা যদি 4 মার্কের জন্য প্রস্তুত
করতে পারো বা প্রস্তুত করে ফেলেছো তাদের অবশ্যই ওইখান থেকেই পাবে। এবং যারা মনে করছো আমি খুবই দুর্বল, কী করব, কোনো পড়া হয়নি, আমি বাঁচবো কিনা জানি না, তাদেরকে বলবো পোকা অথবা রোগ, নয় পোকা নয় রোগ, নয় পোকা নয় রোগ, এই দুটো থেকে যত পোকা মানে যত পোকার আন্ডারে যত আছে সেগুলো দেখবে, যত পোকা আছে সেটা দেখবে, ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, আখের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে যত পোকা আছে সেগুলো দেখবে। এবং তার সঙ্গে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে তার যেটা বললাম লক্ষণ, প্রকৃতি এবং তার সঙ্গে তার দমন ব্যবস্থা। অবশ্যই তোমাদের এটা দেখতে হবে, অবশ্যই তোমাদের দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যে তোমাদেরকে টিপস তো বলেই দিলাম, এবার কোন কোন পোকা অথবা রোগগুলো তোমাদেরকে দেখতেই হবে। আমি কিন্তু এখানে বলতে পারো তোমাদের মানে একটা দুটো জিনিস বাদ দিয়ে বলবো, কিন্তু প্রায় বেশিরভাগ এতে থেকেই তোমাদের দেখতে হবে। তার কারণ তোমরা যেহেতু প্রথম বছর পরীক্ষা দিচ্ছ, প্রথম সিস্টেমে পরীক্ষা দিচ্ছ, কি হতে চলেছে সে স্বয়ং সাজেশান দেবতা এসে শুধু চললে হবে না। এবং যারা দেখবে পরীক্ষার সামনে কিছুদিন দেখবে যে 10টা পড়লেই কমন, 5টা পড়লেই কমন, 2টো পড়লেই কমন, তাদের ক্ষেত্রে আমি বলবো যারা ওই সব এগুলো দেখবে, কি বললাম, যারা ওই সব ভিডিওগুলো দেখবে, আমি দেখতে বারণ করছি না, কিন্তু তোমরা কিন্তু দায়িত্ব নিয়ে দেখবে। যারা মিথ্যাচার করছে তারা কিন্তু দায়িত্ব নিয়েই মিথ্যাচার করবে, এবং তোমরা যারা দেখবে দায়িত্ব নিয়েই দেখবে, ঠিক আছে। তাই আমি এখানে প্রশ্নের পরিমাণ কমাতে পারছি না, বাংলা কথা পরিষ্কার কথা আমি বলে দিলাম, আমি তাই এখানে প্রশ্নের পরিমাণ কমাতে পারছি না, কারণ আমি মিথ্যে আশ্বাস দিই না এবং আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাই না, ঠিক আছে। যেটা বাস্তব লাইফ, সেই বাস্তব মাটির উপরে পা দিয়ে, বাস্তব সিলেবাসের উপরে পা দিয়ে, বাস্তব কন্ডিশনের উপরে পা দিয়ে আমি বলছি, সাজেশান দিচ্ছি। এমনটা ভেবো না যে এইগুলো বললাম, দুটো কোশ্চেন বলে দিলাম, এই দুটো কোশ্চেনের মধ্যেই থাকবে, এমনটা কিন্তু নয়। আমি এখানে বলে দেবো তোমাদের যে কোন কোন জিনিসগুলোকে তোমাদেরকে দেখে যেতেই হবে, যেগুলো না দেখলে নয়, সেইগুলো আমি বলবো আমার মতে বলবো, সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামতে বলবো, কিংবা আমার স্যার শিক্ষক যেগুলো বলেছে আমাকে, আমি তার উপর বেস করে তোমাদেরকে বলছি, ঠিক আছে। এবার দেখো, তোমাদের যে রোগ থেকে আমি যে কথাটা বললাম, ওই রোগ থেকে তোমরা কি দেখবে না, শস্য ক্ষেত্রে পোকার যে দমন ব্যবস্থা, শস্য ক্ষেত্রে পোকার প্রাদুর্ভাবের কারণ, শস্য ক্ষেত্রে পোকার যে দমন ব্যবস্থা, কৃষিজ পদ্ধতি আছে, যান্ত্রিক পদ্ধতি আছে, ওই প্রতিরোধকমূলক এবং প্রতিকারমূলক যে দমন ব্যবস্থা আছে, দুটো আছে। কৃষিজ পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি আছে, জৈবিক পদ্ধতি আছে এবং রাসায়নিক, কী বললাম, কৃষিজ, যান্ত্রিক, জৈবিক এবং রাসায়নিক পদ্ধতি, এই সবগুলো থেকে পুরো একেবারে 4 মার্কের কোশ্চেনও দিতে পারে, আবার আমাদের পার্টিকুলার ভাগ সেও দিতে পারে। এই যে প্রথমেই বললাম নিউ সেমিস্টার সিস্টেম, তোমরা গিনিপি ইয়ার তোমরা নিজেরাই জানো, তোমাদের উপরে সব এক্সপিরিয়েন্স চলছে, এবং যাতে সেটা বোর্ড অবশ্যই আশা রাখছি ভালো মানের কোশ্চেন রাখবে বা দেবে। আর একটা জিনিস তোমরা দেখবে এখান থেকে, যেগুলো আমি সরাসরি তোমাদেরকে দেখে বলছি, সব থেকে ইম্পর্টেন্ট যে ফেরোমানো পদ্ধতির যে প্রকারভেদটা আছে, খুবই ইম্পর্টেন্ট প্রকারভেদ, ওইখান থেকে প্রকারভেদ দেখবে, ওগুলোতে সব ওই পদ্ধতির মধ্যেই তোমরা পেয়ে যাবে। তাই আমি প্রথমেই পদ্ধতিগুলো পড়ার কথা বলে দিলাম। নেক্সট, বায়োলজিক্যাল পেস্টিসাইড কি, বা জীবাণু জাতক কীটনাশক কিংবা ভেষজ জাতক কীটনাশক, বোটানিক্যাল পেস্টিসাইড, সুবিধা অসুবিধা কাকে বললে সুবিধা অসুবিধা আরামসে চলে আসে, ঠিক আছে। আর এক্সট্রা করে ওখানে পড়ার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। এবার আমি যেখানে যেতে চলেছি সেটি হচ্ছে তোমাদের পোকানাশক ওষুধের সুফলগুলি কী কী, কী বললাম, পোকানাশক ওষুধের সুফলগুলি কী কী। আমি যে তোমাদেরকে এইভাবে বলছি না, এটি কারণ হিসেবে আসতে পারে, এটি ব্যাখ্যাদাও হিসেবে আসতে পারে, এটি যুক্তিদাও হিসেবে আসতে পারে, এটি নিজের ভাষায় লেখো হিসেবে আসতে পারে, এটি বিভিন্ন টাইপের আসতে পারে, কিন্তু মধ্যা কথা এইটাই যে তোমাকে ওখান থেকে কাকে বলে, বৈশিষ্ট্য, পার্থক্য এইভাবেই পড়ে রাখতে হবে, যাতে এমনভাবে তোমাকে ওইখান থেকে পড়ে রাখতে হবে যে বৈশিষ্ট্য আসুক, সংজ্ঞা আসুক, ধারণা আসুক, যাই আসুক না কেন তোমাদেরকে এখানে দেখতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো যে অতি সংক্ষেপে যে কীটনাশকের যে কার্যপদ্ধতি আছে, উদর বিষ, সংস্পর্শ বিষ, স্টোমাক যাকে বলে আমার ওই উদর বিষ যেটা বললাম ওইটাই, আচ্ছা, ধূপন বিষ, বিভিন্ন বিষ আছে, ওই যে 7টা বিষ আছে না, ওই 7টা বিষ তোমরা দু নাম্বার হিসেবে করে রাখবে, এবং পার্থক্য হিসেবে রাখবে যারা সংস্পর্শ কিংবা সর্বাঙ্গ ভাই, ওই 7টার মধ্যে যে কোনো দুটো তোমাদেরকে তুলে দিয়ে পার্থক্য দিতে পারে। এবার আইপিএম,
অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট তাই করবো সুসংহত কীট দমন ব্যবস্থা। এই সুসংহত কীট দমন ব্যবস্থার মধ্যে তোমরা বলবে যে সুসংহত কীট দমন ব্যবস্থা বলতে কী বুঝি বা বলতে কাকে বলে বা কী বলে, ঠিক আছে। ইটিএল ফুল ফর্ম এবং ইআইএল কাকে বলে, ফুল ফর্ম বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আইপিএম এর অসুবিধা অবশ্যই দেখবে তোমরা। এবং ধানের, এবার আমি সরাসরি ঢুকছি ধানের ক্ষেত্রে। দেখো ধানের ক্ষেত্রে দেখবে তোমরা প্রথমেই দেখতে পাবে যে ধানের পোকা আছে, কী পোকা আছে আগে বলেছি, দমন ব্যবস্থা, ক্ষতির প্রকৃতি এবং লক্ষণ তোমরা পড়বে ধানের। এখানে দেখো ধানের থাকবে মাজরা পোকা থাকবে অবশ্যই, এবং প্রয়োজনে কিন্তু ওষুধের নামগুলো সেটা দেখে রাখবে, ঠিক আছে। ধানের মাজরা পোকা দেখবে, ধানের পামড়ি পোকা দেখবে, ধানের ভেপু পোকা দেখবে, এবং ধানের গন্ধি পোকাও তোমরা দেখে নেবে। ধানের বাঁধা লেদা পোকাও সেটা দেখবে, শ্যামা পোকা দেখবে, এবং ওই শ্যামা পোকার বিশেষ করে দমন ব্যবস্থা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। এবং দইয়ে পোকা খুব ইম্পর্টেন্ট পোকা, ঠিক আছে। তারপরে ধানের চুঙ্গি পোকা বলে একটা পোকা থাকে, ওটা ইম্পর্টেন্ট নয়, তবে তবু দেখে রাখবে, কারণ এটা ধানের চুঙ্গি পোকাও দিতে পারে। এখানে এমন জিনিস না, কোনটা ছেড়ে কোনটাকে দেখবো, প্রত্যেকটাই হচ্ছে তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই যে ধানের 9টা পোকা দেখবে এখানে। তো গমের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গমের গোলাপি, উই, চাপ, কাটুই, লেদা, ফড়িং, এগুলোই দেখবে। তাহলে মোদ্দা কথা আমি গমের দেখছি, গমের গোলাপি পোকা, উই পোকা, জাপ পোকা, কাটুই পোকা, এবং থাকছে লেদা পোকা সব থেকে ইম্পর্টেন্ট। এবং লাস্টে ফড়িংটা ততটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু দেখে নেবে ফড়িংটা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পুরোপুরি এবারে সুগার কেন, অর্থাৎ আখের পোকা। আখের পোকার মধ্যে দেখবে আখের ডগা ফুটো করা পোকা, আখের চষি পোকা, আখের মাজরা পোকা দেখবে। এখন এই মাজরা পোকাটা কিন্তু ইম্পর্টেন্ট। মাজরা পোকাটা প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে মাজরা পোকা থাকবে সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আখের শিকড় ফুটো করা পোকা, আখের দইয়ে পোকা, আখের সাদা পোকা, আখের সাদা মাছি পোকা, আখের মাকড় পোকা, এটা অবশ্যই দেখবে। এবং পাটের ক্ষেত্রে তোমরা যেটা দেখবে, আখের তিরিং পোকা বা একে আরও অনেক নামে ডাকা হয়, যদি আখের পাটের ঘোড়া পোকা এবং ছটকা পোকা, তিরিং পোকা, এই তিনটি নাম যে কোনো নাম দিয়ে কোশ্চেন আসতে পারে। কি বললাম, যে কোনো নাম দিয়ে কোশ্চেনটা তোমাদেরকে তুলে দিয়ে প্রশ্ন করবে যে এই হলে এটা কী হবে। আখের যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের প্রথমে যে আখের ছটকা পোকা বা তেরিং পোকা সম্পর্কে বললাম। নেক্সট আমি যেখানে চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দমন ব্যবস্থা, লক্ষণ এবং ক্ষতির প্রকৃতি, এই তিনটে জিনিস অবশ্যই দেখবে। এবং লক্ষণ, ক্ষতির প্রকৃতি জিনিসটা প্রায় একই জিনিস। বললাম লক্ষণ এবং ক্ষতির প্রকৃতি জিনিসটা প্রায় কিন্তু একই জিনিস, ঠিক আছে। ওটা তোমরা দেখবে অবশ্যই। পাটের বিছা পোকা, পাটের কেড়ি পোকা বা যাকে বলছি আমরা আঙ্কা পোকা, সেইটা দেখবে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে পাটের মাগড়া পোকা আছে। ওই যে পাটের মাগড়া পোকা সম্পর্কে একটু বলবে। পাটের জড়িয়ে গেল, পাটের মাগড়া পোকা, কাদরি পোকা, আংটি পোকা। আলুর ক্ষেত্রে দেখবে আলুর কাটুই পোকা অবশ্যই দেখবে, খুব ইম্পর্টেন্ট। কাটুই পোকা আছে, আখের সুদলি পোকা থাকে, ঠিক আছে। কি বললাম, আখের কাটুই পোকা, আখের থাকে তোমাদের সুদলি পোকা, এবং তার সঙ্গে থাকবে যেটা তোমাদের আখের আখের নয়, জাপ, আলুর সুদলি পোকা, কাটুই পোকা, জাপ পোকা, বাঘা পোকা, নেমাটোড বলে একটা পোকা থাকে। সেই নেমাটোড কি কাকে বলে দেখবে অবশ্যই। দেখো এখানে তৈলবীজের মধ্যে সর্ষের জাপ পোকাটা খুব ইম্পর্টেন্ট আছে। সর্ষের জাপ পোকা এবং সর্ষের করাত পোকা, জাপ এবং করাত দুটি পড়ে রাখবে। ডাল শস্যের ক্ষেত্রে ততটাও ইম্পর্টেন্ট না, তবুও দেখে রাখবে ডাল শস্যের কাটুই পোকা, ছলার ফুটো করা পোকা। ডাল শস্য থেকে কাটুই পোকাটা শুধু পড়ে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, বেগুনের খুবই ইম্পর্টেন্ট, বেগুনের ডগা ফুটো করা পোকা। কি বললাম, বেগুনের ডগা ফুটো করা পোকা, ডগা ও ফল দুটোই, ডগা ও ফল ফুটো করা পোকা। আচ্ছা, বেগুনের বাঘা পোকা, বেগুনে বললাম না বাঘা পোকা, বেগুনে কি দেখবে না, বেগুনে দেখবে তোমরা বাঘা পোকা অবশ্যই বেগুনের ক্ষেত্রে দেখবে, ঠিক আছে। এরপরে দেখো কলার কাণ্ড ছিদ্র করা পোকা, কলার কাণ্ড ছিদ্র করা পোকা। আর শেষে যেটা বলবো নিমাটোড এবং ছলা পোকা বা কলার গুবড়ে পোকা। কি বললাম, ছলা পোকা বা কলার গুবড়ে পোকা। এরপরে তোমরা সঙ্গে আমি যেখানে যাবো সেটা হচ্ছে রোগ সম্পর্কে।
উদ্ভিদের রোগে কিনা কোনো উদ্ভিদের এক বা একাধিক অঙ্গ প্রত্যঙ্গ এক বা একাধিক কি বললাম এক বা একাধিক অঙ্গ প্রত্যঙ্গ এক বা একাধিক অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কাজ ব্যাহত বৃদ্ধিতে ব্যাহত ও পরিস্ফুরণের ব্যাঘাত ঘটে এবং পুষ্টি বৃদ্ধি প্রভৃতি কাজগুলো ব্যাহত হয়ে যায়, প্রভৃতি কাজগুলো হয় না, প্রভৃতি কাজগুলো ব্যাহত হয়ে যায়, প্রভৃতি কাজগুলো হয় না, যার ফলে উদ্ভিদের যে অবস্থা সৃষ্টি হয় তাকে আমরা রোগাগ্রস্ত উদ্ভিদ অবশ্যই বলবো। এখানে তোমরা দেখবে যে বীজ বাহিত রোগ, মাটি বাহিত রোগ, বিভিন্ন বাহিত রোগ আছে এখানে। অবশ্যই উদ্ভিদের প্রতিরোধ এবং দমন ব্যবস্থামূলক পদ্ধতি, উদ্ভিদের প্রতিরোধ এবং দমন ব্যবস্থামূলক পদ্ধতি তোমরা ওখান থেকে দেখবে, ঠিক আছে। এরপরে তোমরা যেখানে যাবে উদ্ভিদের প্রতিরোধ এবং দমন ব্যবস্থামূলক পদ্ধতিতে তোমরা ওখান থেকে তো দেখছোই, তার সঙ্গে উদ্ভিদের ছত্রাকনাশক ওষুধগুলো দেখবে, উদ্ভিদের ছত্রাকনাশক। এবং এরপরে সঙ্গে চলে যাবে আইডিএম, ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট, অর্থাৎ আগে বলছি সুসংহত পদ্ধতিতে রোগ দমন, ঠিক আছে। এবার ধানের রোগ দেখো, ধানের ছত্রাক ঘটিত রোগ, এখান থেকে ধানের ছত্রাক ঘটিত রোগ দেখবে, এখান থেকে ধানের দেখবে বাদামি রোগ দেখবে এখান থেকে, আর এখান থেকে ধানের ডাঁটা পচা রোগ দেখবে, ধানের গোড়া পচা রোগ দেখবে, ধানের খোল পচা রোগ, এইটুকুই দেখলেই যথেষ্ট। এবার দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে যেগুলো পড়বে, কি বললাম, ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে তোমাদের ঝলসা রোগ, প্রথম ঝলসা রোগ, দ্বিতীয়ত ভাইরাস ঘটিত রোগের মধ্যে যেটা পড়বে ধানের টুংরো রোগ, এবং সব থেকে ইম্পর্টেন্ট উচ টেস্ট পরীক্ষা কোন ক্ষেত্রে করা হয়, উচ টেস্ট পরীক্ষা কোন ক্ষেত্রে করা হয়, মাথায় রাখবে উচ টেস্ট পরীক্ষা কোন ক্ষেত্রে করা হয়, অবশ্যই ধানের ক্ষেত্রে। ধানের কোন ক্ষেত্রে না, ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রে, তার মধ্যে জীবাণু ঘটিত রোগ হচ্ছে ধসা রোগের ক্ষেত্রে ধানে করা হয়, ঠিক আছে। ভাইরাস ঘটিত রোগের মধ্যে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এখানে ধানের টুংরো রোগ, ভাইরাস ঘটিত রোগের মধ্যে তোমরা দেখতে পাবে ধানের টুংরো রোগ। সেই টুংরো রোগে দেখবে সারিবৃত্ত রোগের মধ্যে তোমরা দেখবে ধানের খয়রা রোগটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ধানের খয়রা রোগটা দেখবে সারিবৃত্ত বা বায়োলজিক্যাল ডিজিজ যাকে বলছি আমরা, ফিজিওলজিক্যাল ডিজিজ অফ প্যাডি, ঠিক আছে। ওখান থেকে তোমরা দেখবে খয়রা রোগ। নেক্সট গমের ক্ষেত্রে দেখবে গমের মরচে পড়া রোগ, কী দেখবে, গমের মরচে পড়া রোগ, গমের ভূসা রোগ সম্পর্কে অবশ্যই দেখবে, গমের পাতা ধসা রোগ। এবার আখের ক্ষেত্রে ডরা ধসা রোগ, ও হাতিসুর রোগ, হাতিসুরের পাতা দেখেছো সেরকমই গাছটা সেরকম হয়ে যায়, ঠিক আছে। সেখানে ওইগুলো দেখবে, দমনের অবস্থা দেখবে, লক্ষণ দেখবে, কি প্রভাব ফলছে বা এর ফলে কি কত পরিমাণে আমাদের ফলন নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলো তোমাদেরকে দিতে হবে। যেরকম কোশ্চেন দেখবে সেরকমই উত্তর লিখবে। আমি তোমাদেরকে সম্পূর্ণ তো বলেই দিচ্ছি যে কোন জায়গায় কোন জিনিসটা লিখতে হবে বা কোন জায়গায় কোন জিনিসটা লিখতে হবে না, ঠিক আছে বন্ধুরা, সরি একটু অসুবিধা হয়ে গেল, ঠিক আছে। এরপরে তোমরা এখানে যেটা দেখবে যে পাটের শিকড় পচা রোগ আছে, পাটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, পাটের ধসা রোগ, ডাঁটা পচা রোগ এবং শিকড় পচা রোগ, এই দুটোই দেখবে, যে পাটের ডাঁটা পচা এবং শিকড় পচা এই দুটোই দেখবে। আলুর ক্ষেত্রে জলদি ধসা রোগ দেখবে, আলুর জলদি ধসা রোগ, আলুর নাভি ধসা রোগ, এবং আলুর কুঁটে রোগ, এবং আলুর দাঁত রোগ, দাঁত দয়াকার দাঁত রোগ, আলুর কী রোগ, দাঁত রোগ, এটা দেখবে, ঠিক আছে। তৈলবীজের শস্যের মধ্যে তোমরা এখানে দেখবে ধসা রোগ এবং সাদা মরচে পড়া রোগ, দুটোই দেখতে হবে, কোনো করার নেই। ডাল শস্যের মধ্যে ছোলা ধসে পড়া রোগ দেখবে আর ছোলা ধলে পড়া রোগ, ধসে পড়া সম্পূর্ণ জিনিসটা আলাদা, মাথায় রাখবে। ধসে পড়া এবং ধলে পড়া সম্পূর্ণ জিনিসটাই কিন্তু এখানে আলাদা। ছোলার মরচে রোগ দেখবে। আর বেগুনের ক্ষেত্রে দেখো, বেগুনের ক্ষেত্রে তোমরা তোমাদের প্রায় বাড়িতেই বেগুন চাষ করে থাকো, তোমরা ওখান থেকে দেখতে পাবে যে, ওখান থেকে নয় বইতে দেখতে পাবে যে বেগুনের চারা ধসা রোগ সম্পর্কে দেখবে, বেগুনের চারা ধসা রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত ঝিমিয়ে পড়া রোগ, ছত্রাক ঘটিত ঝিমিয়ে পড়া রোগ, এই তিনটে। এবং আরেকটি যে তুলসী পত্র, খুবই ইম্পর্টেন্ট রোগ, তুলসী পত্র রোগ বলতে কী বোঝো, এইভাবে কোশ্চেন থাকে, তুলসী পত্র রোগ বলতে কী বোঝো এবং এটি কার ক্ষেত্রে দেখা যায়,
কেন হয়? আমের রোগ, আমের দেখো আমের ক্ষত রোগ থাকে, আমের গুড়ে চিতি রোগ থাকে, আমের ক্ষত রোগ, আমের গুঁড়ো চিতি রোগ, আমের জীবাণু ঘটিত রোগ হয়ে থাকে এবং আমের ডগা শুকাও পর্যন্ত রোগ হয়ে থাকে এবং আমের শারীরবৃত্তীয় রোগের মধ্যে অনেকগুলো থাকে। এবার হচ্ছে আমরা চলে আসবো না ব্যানানা, ঠিক আছে, ডিজিজ অফ ব্যানানা ট্রি। এবার কলা গাছের বিভিন্ন রোগ হয়, সব থেকে আমরা জানি যে পানামা বলে চিনি, অনেক কলা গাছে থাকে যে একটা পানামা কলা গাছ, এরকমই কলা গাছে পানামা রোগ দেখবে। কলা গাছের কুটে রোগ, গোছা মাথা, কলার গুচ্ছ মাথা, তিনটে একই জিনিস। কি বললাম? কুটে, গোছা মাথা, গুচ্ছ মাথা, তিনটে একই জিনিস। কুটে, গোছা মাথা, গুচ্ছ মাথা, তিনটেই হচ্ছে একই জিনিস। তোমরা অবশ্যই তিনটেই দেখ। ঠিক আছে, ভিডিওটা অনেকক্ষণই চলছে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই নিচে লিখবে সাজেশান সেমিস্টার 4 ক্লাস 12। ঠিক আছে, এর পরবর্তীতে চলে যাচ্ছি আমরা, মানে পরে কলা গাছের দাঁত রোগ বা সিকাটোটা রোগ থাকে সেইটা। এবার আগাছা, আগাছা কাকে বলে? আগাছা শ্রেণী বিভাগ, এবং এখান থেকে আগাছা শ্রেণী বিভাগের মধ্য থেকে জিনিসটা আসতে পারে এবং আগাছা কর্তৃক যে ক্ষতি হয় সেটা লিখবে এবং আগাছার আমাদের কী কী সুবিধা দেয়। অবশ্যই আগাছার সুবিধা দেয়, কারণ তোমরা শুনেই থাকবে যে পৃথিবীতে ভালো জিনিস থাকলে খারাপ জিনিস থাকবেই, সেরকম আগাছা একটা খারাপ জিনিস, কিন্তু অপরপক্ষে আমাদের ভালো না থাকলে আমাদের কিন্তু চলবে না কাজ। ঠিক আছে, এইরকম একটা জিনিস হচ্ছে আগাছা। আগাছা দমনের ব্যবস্থা দেখবে, আগাছা কী কী উপকার করে সেটা দেখবে, আগাছাকে কোন কোন পদ্ধতিতে দমন করা যায়, কৃষিজ পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি, জৈবিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, অবশ্যই ওইগুলো দেখবে। অতএব আগাছা সম্পর্কে ওখান থেকে দেখতেই হবে এবং আগাছা সুসংহত দমন ব্যবস্থা, আগাছা সুসংহত দমন ব্যবস্থার সুবিধা অসুবিধা দেখবে। অঙ্কুরোদ্গম এবং অঙ্কুরোদ্গমের পূর্ববর্তী আগাছা প্রয়োগ এবং পরবর্তী আগাছা প্রয়োগ, ওইটা দেখবি। আচ্ছা, ইঁদুর, ঠিক আছে, ইঁদুরের এখানে ইঁদুরের দমন ব্যবস্থাটা কোন কোন পদ্ধতিতে দমন হয় সেটা দেখবে। ইঁদুরের কোন কোন পদ্ধতিতে দমন হয় সেটা দেখবে। দ্বিতীয়ত, ইঁদুর মারার বিষাক্ত টোপ তৈরির পদ্ধতিটা 2-3 মার্ক হিসেবে তোমরা করে রাখতে পারো। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এখানে দিতে পারে যে লেবেলের রং অনুসারে সতর্ক বার্তাগুলি একটি ছকের আকারে দেখাও। কি দিতে পারে বললাম? লেবেলের রং অনুসারে সতর্ক বার্তাগুলি লেখো। যেমন হয়তো ভয়ঙ্কর বিষাক্ত, খুবই বিষাক্ত, মাঝারি বিষাক্ত, হালকা বিষাক্ত, ভয়ঙ্কর বিষাক্ত, খুবই বিষাক্ত, ভয়ঙ্কর বিষাক্ত, খুবই বিষাক্ত, মাঝারি বিষাক্ত এবং অল্প বিষাক্ত। ঠিক আছে, এইভাবে তোমরা এখানে দেখবে এবং এই কীটনাশক প্রয়োগে কোন কোন সতর্ক এখানে অবলম্বন করছে সেটাও তোমরা এখানে দেখবে। এবং আমরা প্রায় অনেকটা শেষের মুখে চলে এসেছি। আরও আমি দুটো চ্যাপ্টার তোমাদেরকে শেষ করে যাব এবং শেষে তোমাদের একটা উপহার দিয়ে যাব। কী উপহার? এটা বলবো এমন একটি কোশ্চেন যেটা তোমাদের পরীক্ষায় চলে এসেছে। কি বললাম? এমন একটি কোশ্চেন বলবো যেটা মনে করতে পারো পরীক্ষায় চলে এসেছে। হ্যাঁ, একদমই ঠিকই শুনছো, এমনই একটা কোশ্চেন বলবো, সেটা তোলা রইলো একেবারেই শেষে গিয়ে বলছি। এরপরে চলো, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং সংরক্ষণে প্রথমই কোশ্চেন হবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে। প্রথমই কোশ্চেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ফল ও সবজি সংরক্ষণের নীতিগুলি কী কী আছে। ফল ও সবজি সংরক্ষণের নীতি 3টি নীতি। কী কী? না, জীবাণু দ্বারা সংক্রমণ, উৎসেচক দ্বারা সংক্রমণ এবং বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া দ্বারা যে সংক্রমণ ঘটে থাকে সেগুলো দেখবে। এবং জীবাণুর মধ্যে 3টি আছে, ইস্ট, ব্যাকটেরিয়া, ছত্রাক, সেগুলো দেখবে। এবং সবজি এবং ফল সংরক্ষণের যে নীতিগুলো, স্বল্পকালীন সংরক্ষণ পদ্ধতি এবং দীর্ঘকালীন সংরক্ষণ পদ্ধতি, ওইটা দেখবে। স্টেরিলাইজেশন কি, পাস্তুরাইজেশন কি, ওইগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে দেখতেই হবে। এবং ফার্মেন্টেশন বলতে কী বোঝো? ফার্মেন্টেশন কি, যারা নিউট্রিশন আছে তারা তো অবশ্যই এই জিনিসগুলোর সঙ্গে আগে থেকে পরিচয় আছো এবং এখানে তোমরা আরও অনেকখানি পরিচয় হয়ে যাবে। মিডিয়াম অফ প্রিজারভেশন, সংরক্ষণের মাধ্যম মেজার অফ প্রিজারভেশন সংরক্ষণের মাধ্যম হয়ে থাকে। তার হচ্ছে তরল মাধ্যম। এই তরল মাধ্যমে দুটো ভাগ থাকে, বিভারেজ এবং অন্যান্য খাদ্য। বিভারেজের মধ্যে আবার দুটো ভাগ থাকে, সেটা হচ্ছে ফার্মেন্টেড বিন বিভারেজ এবং একটি হচ্ছে ফার্মেন্টেড বিভারেজ। সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখতেই হবে। আর যেগুলো দেখলেই নয়, এখান থেকে একটা কি দুটো কোশ্চেন পেয়ে গেছো, এমনই কোশ্চেনগুলো পরে বলছি। প্রথম কোশ্চেন হচ্ছে পাল্পিং বা শ্বাস নিষ্কাশন কি,
দ্বিতীয় পেকটিন কি বা কাকে বলে, পেকটিন টেস্ট বলতে কি বোঝো, এটি কোন ক্ষেত্রে করা হয়ে থাকে। তারপরে বলবে যে ডিস টেস্ট কি বা কাকে বলে। আচ্ছা, ব্রাউনিং কি বা কাকে বলে, টিএসএস ফুল ফর্ম এবং এটি কি বা কাকে বলে, থিকেনিং এজেন্ট কি বা কাকে বলে, বোতল স্টেরিলাইজেশন বা বোতল নির্বাচন কাকে বলে, ভোজ্য রং কাকে বলে, এবং ভোজ্য গন্ধ বলতে কি বোঝো, শেষে লেবেল এবং মোমসিল কি বা কাকে বলে। এইভাবেই তোমাদেরকে এইখান থেকে পড়ে রাখতে হবে। এবার নেক্সট আমি তোমাদেরকে যেটা বলছি বা তোমাদেরকে আমি বলতে চলেছি নেক্সট যেটা, সেটি শুধু খুবই খুবই তোমাদের ইম্পর্টেন্ট এবং আমি বলতে চলেছি। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি তোমাদেরকে কোনগুলো বলতে চাইছি। এবং তারপরে দেখো, ফল ও সবজি সংরক্ষণে যে নানান পদ্ধতি থাকে, কি বললাম, ফল ও সবজি সংরক্ষণে যে তোমাদের নানান যে পদ্ধতি থাকে, সেই পদ্ধতি যদি তোমরা এখানে বা এখান থেকে তোমরা এখানে দেখতে পাবে যে ফল ও সবজি সংরক্ষণে যে তোমাদের নানান পদ্ধতি থাকে, সেই পদ্ধতিগুলোর মধ্যে যেমন আছে দেখো, তাপ প্রয়োগে সংরক্ষণ হয়ে থাকে, শুকনো করে সংরক্ষণ, ঠান্ডা করে এবং রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে সংরক্ষণ হয়ে থাকে। এগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার করা হয় কয়েকটি সাধারণ যন্ত্রপাতির নাম। এই যে কয়েকটি সাধারণ যন্ত্রপাতি যেমন হচ্ছে পাল্পার, ক্রাশার, জুস এক্সট্রাক্টার, মিক্সার কাম গ্রাউন্ডার, গ্রেটার আছে, কোরার অ্যান্ড পাঞ্জাব আছে, বাস্কেট প্রেস আছে, রিফ্রাক্টোমিটার আছে, ব্রিক্স হাইড্রোমিটার আছে, জেল থার্মোমিটার আছে, ক্যানসিলার, পিলেপার প্রুফ ক্র্যাপিং সিলিং মেশিন আছে, এবং ক্রাউন কর্কিং মেশিন এবং ব্যাক সিলার যন্ত্র। এই যন্ত্রগুলো থেকে আশা করি তোমরা একটা কোশ্চেন সেমিস্টার 4-এ হবে। তার সঙ্গে জ্যাম, জেলি, কেচাপ এবং চিপস প্রস্তুতি এবং তাদের প্যাকিং। আরেকটা কথা, জ্যাম, জেলি, কেচাপ, চিপস, জ্যাম, জেলি, কেচাপ, চিপস, তাদের প্রস্তুতির যে পদ্ধতি এবং এটি একটি ছকের মাধ্যমে দেখা এভাবেও থাকতে পারে। কিংবা তাই প্রস্তুতির যে উপকরণগুলি লাগবে সেগুলো দেখো। জ্যাম ও জেলির মধ্যে পার্থক্য অবশ্যই লাগবে। ঠিক আছে। এবং এক কথায় বা এক নজরে আলুর চিপস প্রস্তুতির খাদ্য তালিকাটি দেখাও, এটা শুধু তোমাদের থাকতে পারে। এর পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি, যে চ্যাপ্টারটি একেবারে জলের মতন সোজা। প্রথমেই বলেছিলাম এই যে চ্যাপ্টারটা আমি যে এতক্ষণ তোমাদেরকে বললাম, এখান থেকে কিন্তু কি কাকে বলে, বৈশিষ্ট্য, পার্থক্য, যুক্তি আকারে বোঝাও, ডিস টেস্ট কী বা কেন করা হয়ে থাকে, এইভাবে কোশ্চেনগুলো আসবে। এরপরে শুষ্ক ভূমি কৃষি, একটা যে শুষ্ক ভূমি কৃষি পদ্ধতি বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। শ্রেণীবিভাগের মধ্যে যেগুলো থাকে, শুষ্ক ভূমি কৃষি কাকে বলে, শুষ্ক ভূমি কৃষি কাকে বলে আর শুষ্ক কৃষি কাকে বলে, দুটো জিনিস আলাদা। শুষ্ক কৃষি কাকে বলে এবং শুষ্ক ভূমি কৃষি দুটোর মধ্যে পার্থক্য দিতে পারে কিংবা কাকে বলেও পর্যন্ত দিয়ে দিতে পারে একটা সময়। সিএজেডআরআই, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর অনুসারে এটি প্রস্তাবিত, প্রমাণিত। এবং তার সঙ্গে আমাদের একটা আরেক কথা জিনিস মাথায় রাখতে হবে যে খরা কাকে বলে। খরা বলতে কী বলছে, খরা সহনশীল জাতের বৈশিষ্ট্য লেখো। খরা সহনশীল জাতের বৈশিষ্ট্য লেখো অবশ্যই। খরা সহনশীল জাতের যে বৈশিষ্ট্য এখানে লিখতে বলছে না তোমাদের, ঠিক আছে, তোমাদের যে এখানে খরা সহনশীল জাতের বৈশিষ্ট্য, এই খরা সহনশীল তাদের কয়েকটি বৈশিষ্ট্য লেখো এবং খরা সহনশীলতার সূত্র কাকে বলে এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো সাথে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং শুষ্ক কৃষি, শুষ্ক ভূমি কৃষি অঞ্চলে যে ব্যবস্থাপনাগুলো, বৃষ্টির জলকে কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি, তার মধ্যে তোমরা অবশ্যই বাষ্প মোচনরোধী রাসায়নিক ব্যবহার, বাষ্প রোচনমোধী রাসায়নিকের ব্যবহার, বিভিন্ন ধরনের মালচ্ছের শ্রেণীবিভাগ বা উদাহরণ দাও। এটা থাকতে পারে আগাছা দমন এবং থাকতে পারে কন্টিনজেন্সি ক্রপিং, আপাতকালীন শস্য চাষ কাকে বলে আগেই বলেছি। বৃষ্টিসেবিত কৃষি এবং সেচসেবিত কৃষির মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই দেখবে। এবং কিছু যোজনার মধ্যে তোমরা যেমন এখানে দেখবে যে শস্য বীমা যোজনা বলতে কী বুঝি, এটি কবে চালু হয়, এটি প্রাপক কারা কারা এবং কোন কোন নিয়ম মানলে এগুলো একজন কৃষক পেতে পারে এবং কোন কোন নিয়ম না মানলে একজন কৃষক পেতে পারে না। একই উত্তর আসবে আমাদের কাছ থেকে, কী বললাম, একই উত্তরই আসবে, ঠিক আছে।
এবারে খুবই ইম্পর্টেন্ট কেসিসি ফুল ফর্ম কিষাণ ক্রেডিট কার্ড। এটি কেন করা হয়, এটি কিসের জন্য করা হয়েছে, এটি অনিয়মিত ফলনধারী জাতের এটি উদ্দেশ্য কি, এটি লাভের বয়সীমা কত থাকে, এটি নিরাপত্তা আমানত হিসেবে কি থাকে, কেসিসি ঋণের সুদের হার কম থাকে সেটা কতটা পরিমাণ কম থাকে, কেসিসি ঋণের ভর্তুকির পরিমাণ কত থাকে, এবং কেসিসি প্রকল্পের সুবিধা অসুবিধা। সর্বশেষ কেসিসি সম্পর্কে যা কিছুই দিক না কেন তোমরা অবশ্যই পারবে। ঠিক আছে, এই কেসিসি সম্পর্কে পড়ে আমি এবং তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম শেষে এমন একটি প্রশ্ন বলে দিয়ে যাব যেটি পরীক্ষায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, থাকবে। কীভাবে থাকবে দাদা? আপনার তোমরা বলবে আপনি তো এত কোশ্চেন বললেন যেগুলো আমি ভয় আর মনে বই করতে পারবো না, এরকমটা মনে হচ্ছে তো? যদি হয় কমেন্ট সেকশনে এসে জানাবে। ঠিক আছে, এবার এটি কেন হয়, কিসের জন্য হয়, এবং এটি দূর করার জন্য কি আমি করতে পারি, কি অবলম্বন, কি কৌশল আমি গ্রহণ করতে পারি। এটি হয় কারণ তোমরা এখনো পর্যন্ত কেউ বই কেনোনি। সেমিস্টার 3-র মধ্যে তোমরা ভাবছো যে তোক্কা লাগিয়ে উড়িয়ে দেবো, এর কাছ থেকে থেকে তার কাছ থেকে থেকে একটা মাথায় রাখবে যে পরীক্ষা হলটা একটা কম্পিটিশনের হল, একটা প্রতিযোগিতামূলক হল থাকে। তার সঙ্গে তোমার বন্ধু যদি দেখায়, তোমার যদি হাতে লেখা না প্র্যাকটিস থাকে, কোন নাম্বারের কোশ্চেনের জন্য কত মার্ক আমাকে লিখতে হবে, আমার কতক্ষণ সময় যাচ্ছে, তোমার এটা যদি না জানা থাকে তুমি কি করে লিখবে? উত্তর লেখার জন্য তোমার হাতে যদি বই পর্যন্ত তুলে দিই তুমি ঠিকঠাক উত্তর লিখতে পারবে না। কেন দাদা এই কথা বলছেন কেন? এই যে একটাই কথা, বছরের প্রথম থেকে বই যে খোলো নেই। এবার এটা দূর করার জন্য তোমাদেরকে প্রথমেই যেটা করলাম, তোমরা সহজ জিনিস দিয়ে শুরু করবে, পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে যে যখন কেউ মাউন্ট এভারেস্টে চড়ে বা পাহাড়ের চূড়ায় উঠতে যায় না, তখন তারা কিন্তু এক লাফে উঠে যায় না, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ ওঠে। সেই রকমই তুমি স্টেপ বাই স্টেপ উঠবে। আজকে আমি 2 দিন এটা কমপ্লিট করব, আজকে আধ ঘন্টায় আমি এত পড়বো, এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং সারা দিনে তোমরা 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা যদি পড়ো এনাফ, যথেষ্ট। এবং 1 ঘন্টার মধ্যে 45 মিনিট তোমাকে লিখে পড়তে হবে, আর সময় নেই হাতে। আজকে ভিডিওটা এখানে পর্যন্তই রাখছি। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো, এবং আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে মাফ করবে। ঠিক আছে, এবং আমি এর নিচে কোশ্চেন দিতে পারছি না, ঠিক আছে? কেন দিতে পারছি না, তোমার যদি প্রশ্ন, আমি এটা কেন দিতে পারছি না, আমি এর নিচে কোশ্চেন দিতেই পারছি না, তার একটাই কারণ, নিউ সেমিস্টার সিস্টেম, গিনিপি ইয়ার। সেই গিনিপি ইয়ারে এক্সপেরিমেন্ট চলছে, ওষুধ প্রয়োগ করা হচ্ছে, যতই যাই হোক না কেন আমরা পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে আসবো, এটা দেখিয়ে দেবো সবাইকে যে আমরা প্রথম সেমিস্টার সিস্টেম হলেও আমরাও পারি। ধন্যবাদ।